এই যে সবাই শুনুন, বাসের ইঞ্জিনে কিছু সমস্যা হয়েছে। বাসটা পরের স্টপেজে দাঁড়াবে, সেখানেই আপনারা সবাই নেমে যাবেন। আমি বাড়ি ফিরছিলাম। অফিসের একটা জরুরি কাজের সূত্রে এই গণ্ডগ্রামে আসা। বাসটা থেমে দাঁড়ালো একটা জায়গায়। বুঝলাম এখানেই বোধহয় সবাইকে নেমে যেতে হবে। বাসে থাকা হাতে গোনা যাত্রীরা একে একে নেমে যে যার মতো চলে গেল। আমি ভেবে পেলাম না কি করব। কন্ডাক্টরকে পরের বাসের কথা জিজ্ঞেস করেছিলাম। সে বলেছিল রাত 10টার আগে কোনো গাড়ি নাকি পাওয়া যাবে না। এখন সবে সন্ধে 6টা, 10টা বাজতে এখনো বেশ দেরি। এতক্ষণ এভাবে একা এখানে দাঁড়িয়ে থাকবো নাকি? এই গ্রামের নাম গোরখপুর। জায়গাটা একেবারে থমথমে, যেন এখানে সময় থমকে গেছে। চারিদিকটা একেবারে নিস্তব্ধ। আমি মনে মনে ভাবলাম এভাবে একা এখানে দাঁড়ানোটা মোটেই ঠিক হবে না। তাই আমি হেঁটে একটা চায়ের দোকান খুঁজতে থাকলাম। এই 3-4 ঘন্টা দোকানে কাটিয়ে আবারও বাস স্ট্যান্ডে ফিরে আসবো বলে মনস্থির করলাম। অবশেষে একটা চায়ের দোকান আমার চোখে পড়ল। মনে মনে বেশ খুশি হলাম। আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে আমি সোজা দোকানটার কাছে চলে গেলাম। দোকানে গিয়ে দেখি কেউ নেই। টিমটিম করে একখানা হ্যারিকেন জ্বলছে, আর সামনে একটা স্টোভের মধ্যে চা ফুটছে। কাউকেই যে দেখছি না। এই যে শুনছেন, কেউ আছেন? আমার ডাক শুনে দোকানের ভিতর থেকে একটা জরাজীর্ণ চেহারার লোক এসে দাঁড়ালো আমার সামনে। বলছি, একখানা চা দেবেন তো? হ্যাঁ বাবু, নিশ্চয় নিশ্চয়ই, আপনি বসুন, এক্ষুনি দিচ্ছি। আমি সামনে রাখা বেঞ্চিটায় বসে পড়লাম। কিছুক্ষণ পর লোকটা আমাকে চা বানিয়ে দিল। আমি বেশ আরাম করে চাটা খেয়ে ভাতটা ফেলে দিলাম। বলছি দাদা, আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি কি এখানে এই ঘন্টা খানেকের জন্য বসতে পারি? আসলে হয়েছে কি, আমি সব ঘটনা লোকটাকে বললাম। সব শুনে লোকটা বলল, আরে দাদা, কোনো চিন্তা করবেন না, আপনি যতক্ষণ চান এখানে বসুন। এমনিতেও খদ্দের তো লক্ষ্মী, তাই না? আপনি নিশ্চিন্তে বসুন, একটু পরেই আরও সবাই আসবে, আপনারও ভালো লাগবে। বাহ, তাহলে তো ভালোই। আড্ডা দিতে দিতে সময়টা কেটে যাবে। লোকটা কোনো জবাব দিল না, শুধু দাঁত বের করে একবার হেসে নিল। আমি বসে বসে চারিপাশটা দেখছিলাম। হঠাৎ আমি লোকটার দিকে একবার তাকালাম। তাকানো মাত্রই এক ভয়ঙ্কর দৃশ্য দেখে আমার বুকের ভিতরটা ছ্যাদ করে উঠল। দেখলাম দোকানটা আবারও ফাঁকা, তবে তবে কে যেন অদৃশ্য হয়ে চা বানিয়ে চলেছে। এ দৃশ্য মুখে বলে বোঝানো যাবে না। আমি চোখ বন্ধ করে জোরে একবার চিৎকার করলাম, এসব এসব কি হচ্ছে? আরে আরে আরে, কি হলো কি মশাই, এভাবে চেঁচাচ্ছেন কেন বলুন তো? তাকিয়ে দেখলাম চায়ের দোকানের লোকটা আমার কাছে এসে দাঁড়িয়েছে। কি হলো বলুন তো, এভাবে চেঁচিয়ে উঠলেন কেন? না মানে মানে আমি এক্ষুনি, না কিছু না। লোকটাকে কিছু বললাম না। হয়তো আমি চোখে ভুল দেখেছি। আসলে আমার একটু ভূতের গল্পের বই পড়ার শখ আছে। শরীরটা ক্লান্ত থাকায় হয়তো আমার অবচেতন মন থেকে ওসব অলৌকিক গল্পের কিছু অংশ আমার চোখের সামনে ফুটে উঠছিল। এরই মধ্যে দেখলাম একটা বয়স্ক লোক এসে বসলো সামনের বেঞ্চিটায়। তার সাথে আরও 2জন মাঝবয়সী লোক এসে বসলো তার পাশে। কিরে, এটাকে আবার কোথা থেকে ধরে আনলি? কথাটা শুনে যেন মনে হলো লোকটা আমাকেই ইঙ্গিত করে চাওয়ালাকে কথাটা জিজ্ঞেস করলো। আমি ধরে আনিনি, নিজেই এসে বসেছে। ও তা বেশ ভালোই হয়েছে, আজকের মতো ঝামেলা চুকেছে।
কি বলিস ফন্টু? হ্যাঁ গো খুড়ো, যা বলেছ। আজ আর চিন্তা নেই, পেট ভরে খাওয়া দাওয়া করবো সবাই। এবার আমার একটু বিরক্ত বোধ হলো। আমার মনে হলো লোকগুলো যেন আমাকে নিয়েই এসব বাজে ইয়ার্কি মেরে চলেছে। আমি বিষয়টা এড়িয়ে যাবার চেষ্টা করলাম। শুধু শুধু রেগে গেলে উল্টে আরও বেশি করে টোনটিটকিরি করা শুরু করবে। তার চেয়ে যা বলছে বলুক, আমি কান না দিলেই হলো। বসে থেকে থেকে একটু ঝিমিয়ে গিয়েছিলাম, কিন্তু হঠাৎ ঝাপসা চোখে আবারও একটা অদ্ভুত জিনিস দেখলাম। সামনে বসে থাকা বুড়ো লোকটার পায়ে যেন আর মাংস লেগে নেই, সাদা খটখটে হাড় বেরিয়ে পড়েছে। দৃশ্যটা দেখে ভয়ে চমকে উঠলাম। আমার ঘোরটা কেটে গেল। আবারও তার পায়ের দিকে তাকিয়ে দেখি, না, তার পাটা একেবারে স্বাভাবিক অবস্থাতেই রয়েছে। তবে কি আমি আবারও ভুল দেখলাম? আমি বেঞ্চি থেকে উঠে পাশের ঝোপের সামনে গিয়ে নিজের চোখে মুখে জল ছিটিয়ে নিলাম। তারপর আবারও দোকানে ফিরে এসে বেঞ্চিটায় বসলাম। বসতে গিয়েই বিশাল ভয় পেলাম। তারপর তড়াক করে লাফিয়ে উঠে দাঁড়ালাম। যা ঘটল সেটা আমি একদমই আশা করিনি। কে ছিল ওখানে? আমার কেমন যেন মনে হলো বেঞ্চিটার ওপর আগে থেকে কে যেন বসেছিল। আমি না দেখতে পেয়ে সোজা তার কোলের ওপর গিয়ে বসে পড়েছিলাম, কিন্তু চেয়ে দেখলাম কেউই নেই। জায়গাটা একেবারেই ফাঁকা। কি হলো বলুন তো বাবু? তখন থেকে দেখছি আপনি কেমন যেন করছেন। আপনার কি মাথার কোনো সমস্যা আছে নাকি বলুন তো? না, আসলে আমি বসতে গিয়ে একটু ভয় পেয়ে গেলাম। কেমন যেন মনে হলো কে যেন এই বেঞ্চিটায় আগে থেকে বসে আছে। কি আবল তাবল বকছেন বলুন তো দেখি? ওখানে আবার কে বসবে? আপনি তো একাই বসেছিলেন মশাই। আমার মনে হচ্ছে আপনার শরীরটা দুর্বল হয়ে পড়েছে। কি কাল রাতে বউয়ের সাথে ঝগড়া করে ঘুমোননি নাকি? আমি অনেকক্ষণ থেকে দেখছি। এবার ইয়ার্কিটা কিন্তু একটু ব্যক্তিগত হয়ে যাচ্ছে, আমি বলে দিলাম। আর একটা ইয়ার্কি মারলে কিন্তু আমি এখান থেকে চলে যাব। আরে বাবু, রাগ করছেন কেন? আর এমনিতেও আপনি এখান থেকে চলে যাবেনই বা কোথায়? ও হ্যাঁ, তাই তো। আমি রাগের চোটে কি যে বলছি কি জানি। এই অচেনা জায়গায় এতক্ষণ কেই বা আমাকে আশ্রয় দেবে? না, লোকটা তো ঠিকই বলেছে। মাথা গরম করলে এই বসার জায়গাটাও হাতছাড়া হবে। আসলে কি জানেন তো, কাজের চাপে না আমার মাথাটা একেবারে গেছে। আপনি কিছু মনে করবেন না। হ্যাঁ, আপনি বরং আমাকে আরও এক কাপ চা দিন। চা খেয়ে যদি ক্লান্তিভাবটা একটু দূর হয়। আমি কথাটা শেষ করতে না করতেই লোকটা আমাকে আরও এক কাপ চা ধরিয়ে দিয়ে চলে গেল। দেখলাম সামনে বসে থাকা বয়স্ক লোকটা বাকি দুজনের সাথে যেন কি সব আলোচনা করা শুরু করেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার এটাই যে আমি তাদের কোনো কথাই ঠিক শুনতে পেলাম না। আমি চায়ে একটা বড় করে চুমুক দিলাম। চায়ের স্বাদটা কেমন যেন অদ্ভুত লাগলো। একটা বাজে গন্ধ, মিষ্টির জায়গায় হালকা নোনতা স্বাদ পাওয়া গেল। মুখ থেকে চাটা ফেলে দিয়ে রেগে মেগে ওই চা দোকানের লোকটাকে বললাম, এ কি দিয়েছেন মশাই? এটা চা না অন্য কিছু? ইস, পুরো মুখটার 12টা বেজে গেল। এরম বিদগুটে মার্কা চা আমি জীবনে খাইনি। কি আপনি আপনি চা চেয়েছিলেন? এই দেখো কাণ্ড, আমি যেন শুনলাম আপনি রক্ত চাইলেন। কি মুশকিল দেখুন দেখি, আমি তো আপনার কথা মতোই দিলাম। এখন আপনি যদি কথা ঘুরিয়ে দেন তাতে তো আমার কিছু করার নেই। লোকটার কথা শুনে আমার রক্ত ঠান্ডা হয়ে গেল। চায়ের ভাঁড়ের দিকে চেয়ে দেখি সত্যি এটা তো টাটকা রক্ত। ভয়ে আমি ভাতটা ছুঁড়ে ফেললাম। এসব কি? তোমরা 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 ঠিক কারা বলো তো? আমার কেমন যেন সুবিধের মনে হচ্ছে না তোমাদেরকে। আমার কথা শুনে ওই বয়স্ক লোকটা এবার উঠে দাঁড়ালো। তার সাথে বাকি দুজন আর ওই চাওয়ালাও এসে দাঁড়ালো।
লক্ষ্য করলাম সবার মুখটা আস্তে আস্তে যেন পাল্টাতে শুরু করেছে। গায়ের রং বদলে কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। চোখের মণিগুলো নেই, একটা রক্ত জল করা দৃষ্টি সবার চোখে। মুখের মধ্যে খোঁচা খোঁচা দাঁতের শাড়ি, তার মধ্যে থেকে লালা ঝরছে। কে এ কারা তোমরা? আর আর কি চাও আমার কাছ থেকে? আমরা তোর রক্ত চাই। আজ বেশ অনেকদিন পর কোন মানুষ নিজের পায়ে হেঁটে আমাদের কাছে এসেছে। তাকে কি আমরা এমনি এমনি যেতে দিতে পারি? আজ আজ আমাদের ভুরি ভোজ হবে। আমরা আমরা আজ তোর ঘাড় মটকে তোর সব রক্ত শুষে খাবো। কি রে, আরো কয়েক কাপ চা দেবো নাকি? এই গোরখপুরে সূর্য ডুবলেই আমি দোকান খুলে বসি, তারপর অপেক্ষা করি কখন কোনো মানুষ এসে হাজির হবে দোকানে। তবে গ্রামে আমাদের ব্যাপারটা জানাজানি হওয়াতে কেউই আর এদিকে আসে না। অন্য গ্রামের মানুষ পথ হারিয়ে এদিকে আসলে তাকে আমরা ধরে জ্যান্ত চিবিয়ে খেয়ে ফেলি। তবে তবে তোর মতো কচি শিকার বেশ অনেক দিন হলো আমাদের খপ্পরে পড়েনি। যত সব বুড়ো হাবড়াদের খটখটে মাংস খেয়ে খেয়ে মুখটা একেবারে হেজে গেছে। একদম ঠিক বলেছিস। এবার নে, এ বেটাকে ধর দেখি সবাই মিলে। দেখলাম সবাই আমার দিকে লম্বা দুটো হাত বাড়িয়ে এগোতে শুরু করেছে। আমি কোনো কিছু না ভেবে ভগবানের নাম নিতে নিতে উল্টো দিকে দৌড় লাগালাম। তারপর ভয়ের চোটে সারা রাত শুধু এদিক ওদিক দৌড়ে বেড়ালাম সাহায্যের খোঁজে। আর মাঝে মধ্যেই আমার কানে যেন ওই প্রেতেদের অট্টহাসি ভেসে এলো। তাদের রক্ত জল করা অট্টহাসি আমাকে সারা রাত তাড়া করেছে। জানি না কখন জ্ঞান হারিয়ে পড়েছিলাম একটা নদীর পাড়ে। কে যেন এসে আমার চোখে মুখে জল ছিটিয়ে দিল। চোখ খুলে দেখি একটা লোক দাঁড়িয়ে আছে আমার পাশে। এই যে বাবু, আমার নাম জগা। আমি এই নদীতেই নৌকা চালাই। আপনাকে এখানে এভাবে পড়ে থাকতে দেখে আমি আমার নৌকাটাকে দাঁড় করিয়ে আপনার চোখে মুখে জলের ছিটা দিই। তবে বাবু, আপনাকে তো আগে কোনোদিনই এই গায়ে দেখিনি। এখানে কি নতুন আইছেন নাকি? কাল রাতে যেই ভয়ানক ঘটনার শিকার হয়েছিলাম সেই পুরো ঘটনাটা ওনাকে খুলে বললাম। কি বলছেন কি বাবু? আপনি কাল রাতে ওদিক পানে কি করতে গিয়েছিলেন বলুন দেখি? এই গাঁয়ের কোনো মানুষই রাতের অন্ধকার নামার পর ওদিকে যায় না। এই তো গত মাসে ঠিক আপনার মতন কোনো একজন না জেনে ওই চায়ের দোকানে চা খেতে গিয়েছিল। তার যা অবস্থা হয়েছিল সে আর বলে কাজ নাই। আপনার ভাগ্য ভালো, আপনি ঠিক সময় বুদ্ধি করে পাইলাইছিলেন, না হলে আপনার হালও ওই লোকটার মতন হতো। আমার ব্যাগটা মনে হয় কাল রাতে ওই দোকানেই ফেলে এসেছি। আপনি আপনি আমার সাথে গেলে খুব উপকার হতো। সে আমি যেতে পারি, তবে বাবু আমার মনে হয় না আপনি আপনার ব্যাগটা আর ফেরত পাবেন। তাও চলুন, যদি কোনোভাবে পাওয়া যায়। মাঝিকে সঙ্গে নিয়ে পৌঁছালাম সেই চায়ের দোকানে। গিয়ে যা দেখলাম তাতে আমি যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না। গোটা দোকানটা পুড়ে ছাই হয়ে গেছে। আশপাশের মাটির ঘাসগুলো পোড়া। দেখে খুব ভালো করেই বোঝা যায় যে কোনো এক সময় জায়গাটা আগুনে জ্বলে ছাই হয়ে গিয়েছিল। তারপর সামনের ওই পোড়া ঘাসপালার ওপর আমার ব্যাগটা পড়ে থাকতে দেখলাম। আমি ব্যাগটা তুলে নিয়ে ওখান থেকে চলে গেলাম। মাঝি লোকটা আমাকে বলল সে নৌকা করে আমাকে নদীটা পার করে দেবে। নদী পেরোলেই নাকি পড়বে স্টেশন। ব্যাস, আমিও রাজি হয়ে গেলাম। তারপর চড়ে বসলাম নৌকায়। মাঝি নৌকার দাঁড় টানতে টানতে আমাকে বলল, বাবু
আসলে আজ থেকে প্রায় মাস 6 আগে ওই দোকানে একটা মর্মান্তিক ঘটনা ঘটে। তখন সন্ধে হয়েছিল সবে, সময়টা ছিল গ্রীষ্মকালের। দোকানে মোটামুটি কিছু লোকজনেরও ভিড় ছিল। হঠাৎ কি জানি কি হলো, দোকানের মধ্যে থাকা একটা সিলিন্ডার আচমকাই ফেটে উঠল। দোকানে থাকা সব কটা লোকই ওই ঘটনার শিকার হলো সেদিন। তারপর থেকে শোনা যায় যে সূর্য ডুবলেই ওই চাওয়ালা তার দোকান খুলে বসে, আর তার দোকানে খরিদ্দার হয়ে হাজির হয় ওই ঘটনায় মরে যাওয়া লোকগুলো। আর কোনো মানুষ তাদের সংস্পর্শে এলে তারা তাদেরকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে। তারা সকলেই এখনো অতৃপ্ত। মাঝির মুখ থেকে সব ঘটনা শোনার পর আমার মুখ থেকে আর একটাও কথা বেরোলো না। নৌকা এসে দাঁড়ালো পাড়ের কাছে। আমি নেমে পড়লাম, তারপর ভাড়া মিটিয়ে ওখান থেকে চলে গেলাম। বাবু, আপনাকে যে আসল কথা বলিনি, সেদিন ওই চায়ের দোকানে আমিও চা খেতে গেছিলাম, তবে আর কোনোদিনও ফিরিনি। শেষ হলো ভৌতিক মায়াজালের আজকের গল্পের পরিবেশনা। গল্পটা কেমন লাগলো সকলে কমেন্ট করে অবশ্যই জানিও। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, আর যত পারো বন্ধুদের সাথে শেয়ার করো গল্পটা। আবার দেখা হচ্ছে নতুন কোনো এক গল্পে। ততদিন সবাই সুস্থ থাকো আর এভাবেই আমাদের পাশে থাকো।